নমস্কার, শুরু করছি গুড মর্নিং বাংলা। আপনার সঙ্গে রয়েছে আমি দেবারতী। আর শুরুতেই নজর রাখতে হচ্ছে অগ্নিকাণ্ডের খবরের দিকে। বিরাটি যদুবাবুর বাজারে ভয়াবহ অগ্নিকাণ্ড। সোমবার রাত 2টো নাগাদ আগুন লাগে বলে খবর। বাজারের 190টি দোকান আগুনে ভস্মীভূত। ঘটনাস্থলে দমকলের একাধিক ইঞ্জিন 3 ঘন্টার চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আসে। ঘটনাস্থলে ব্যারাকপুর কমিশনার, পুরপ্রধান সহ একাধিক আধিকারিকরা। ক্ষতিগ্রস্ত ব্যবসায়ীদের পাশে থাকার আশ্বাস পুরপ্রধানের। ব্যারাকপুরের যদুবাবুর বাজার, সেখানে রাত 2টো নাগাদ আগুন লেগে যায়। একেবারে 190টি দোকান ভস্মীভূত হয়ে গিয়েছে বলে জানতে পারা যাচ্ছে। কি থেকে আগুন লেগেছে এখনো পর্যন্ত স্পষ্ট নয়। যারা জনপ্রতিনিধি থেকে শুরু করে পাশাপাশি পুলিশ কমিশনার ব্যারাকপুরে, তারা ঘটনাস্থলে পৌঁছন। দমকলের একাধিক ইঞ্জিনের চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আসে। আমাদের প্রতিনিধি অভিজিৎ প্রামাণিক যে প্রতিবেদন তুলে ধরেছেন, নজর রাখবো সেদিকে। বাজারে ঠিক মধ্যরাতে অর্থাৎ 2:30 নাগাদ এই যে বাজার বেড়ে যদিও বাজারে আগুনে সম্পূর্ণ ভস্মীভূত। এখানকার ব্যবসায়ীরা যারা আছেন তারা মূলত অভিযোগ করছে দমকলে গাড়ি আসতে দেরি হয়েছে। ঘটনাস্থলে দমকলে এখন অবধি 4টে ইঞ্জিন প্রতিষ্ঠা আগুন নিয়ন্ত্রণে কাজ চালিয়ে যাচ্ছে ইতিমধ্যেই। যে আমি চিত্রটা দেখাচ্ছি আমার ক্যামেরার পাশে চাকিয়ে দেখাবার জন্য, দেখতে পাচ্ছ যে 189টি দোকান এখন অবধি আগুন দাউ দাউ করে জ্বলছে। প্রায় 1 ঘন্টায় প্রচেষ্টায় এখন অবধি আগুন নিয়ন্ত্রণে আনার কাজ চালিয়ে যায় দমকল কর্মীরা, কিন্তু আগুন এখনও নিয়ন্ত্রণে আসেনি। দেখতেই পাচ্ছ দমকল যে সমস্ত কর্মীরা আছে তারা আগুন নিয়ন্ত্রণে আনার চেষ্টা করছে, কিন্তু দাউ দাউ করে আগুন জ্বলছে। ইতিমধ্যেই বিরাটি যদুবাবু বাজারে এলাকায় কালো ধোঁয়া ছেয়ে গেছে এবং তার পাশাপাশি 189টি দোকান আগুনে পুরো সম্পূর্ণ ভস্মীভূত হয়ে গেছে এবং তার পাশাপাশি চোখের জলে কান্নায় ভেসে যাচ্ছে যে সমস্ত ব্যবসায়ীরা আছে তাদের। ক্যামেরায় জ্যাকি সিংয়ের সাথে অভিজিৎ প্রামাণিক, ক্যালকাটা নিউজ, বিরাটি। বছর শেষে সর্বহারা হলেন যারা, কি বলছেন তারা দেখুন। দমকল এসছে দেরি করে, এসে আসার পরেও একটা দমকল তারা চুপচাপ দর্শকের ভূমিকায়, তারা ঠিক মতো কাজ করছে না। এত বড় বাজারে আগুন লাগলে বলুন তো একটা পাইপ দিয়ে কত আগুন নিভানো যায় বলুন? আমরা বারবার বলছি আপনারা ফায়ার ব্রিগেড আরো আনুন, পাইপের সংখ্যা বাড়ান। একটা ফোন করলে 1 ঘন্টা 2 ঘন্টা লাগে পাইপ আসতে। 46 মিনিট টাইম লেগেছে। 2:10-15 নাগাদ ঘটনাটা শুরু হয়েছে। আমাদের ফোন করার সাথে সাথে বাজারে সব লোক চলে এসছে, যে যত দোকানদার সে, শুধু আমরা জ্বলতে দেখছি আর কিছু দেখছি না। আমাদের সামনে আমাদের 2001 সালে একবার চলে গেছে, তখন কিছু ছিল না, একদম ভিখারি হয়ে গেছিলাম। আবার আমরা অক্লান্ত পরিশ্রম করে দোকানটাকে তিল 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 করে আবার গুছিয়ে নিয়েছিলাম। আমরা বেশ ছিলাম, আবার আমাদের একদম ভিখারি করে দিল। একদম 5টা টাকা রইল না যে খাবো। 189টা দোকান সব সাজানো, সবাই করে খেত। এখন কি করে হলো আমরা তো এখনো বুঝতে পারছি না। কসমেটিক ভ্যারাইটি দোকান, ভ্যারাইটি কসমেটিক, মুদিখানা, গ্রোসারি সব রকম পাওয়া যেত। আপনি আসলে আপনার বাড়িতে যা লাগে সব দিতে পারতাম, বিস্কুট থেকে চাল, আটা, এভরিথিং। আমার কিচ্ছু নেই, আমার শুধু এরকম কয়েকটা লোক শেষ হয়ে গেছে। আমার যে খাতা বই দোকান ছিল, সমস্ত এডুকেশন সাবজেক্ট সমস্ত, আমি তো পেয়েছি 2:20 খবর দৌড়িয়ে চলে এসে দেখি স্টোরাল বাজার জ্বলছে। তো কি করবো স্যার, কিছু করার নেই। আমরা জানি না, আমাদের তো এইদিকে 2টো দোকান ছিল, ওখানে একটা 3টে না, এই দোকান আমাদের, এই দোকান মারাত্মক মানে এইসব বলার বাইরে, এটা ভাবার বাইরে। আমাদের পক্ষে ভাবাটা খুব চাপের। এত বাজে পরিস্থিতি আমরা এসে দেখেছি এখানে, বলার মতো কোনো ভাষাই নেই। আমরা তো যত তাড়াতাড়ি সম্ভব পেরেছি আমাদের দোকানের মালগুলো বাইরে বের করার চেষ্টা করেছি, যে যাতে এটা ছড়িয়ে কোনো জিনিস নষ্ট না হয়। নষ্ট তো যা হওয়ার হচ্ছেই। ঘটনাস্থলে পৌঁছন পুরপ্রধান বিধান বিশ্বাস, কি বলেছেন তিনি শুনবো। আমি মোটামুটি শুনেছি যা আগুন লেগেছে 1:30টা নাগাদ। আমি 2টোর মধ্যে এখানে পৌঁছে গেছি এবং যে কারণে হোক আগুন লেগেছে, সেটা শর্ট সার্কিটে হোক কিংবা কোনো প্রকারেই হোক, একটা মর্মান্তিক ঘটনা। এটা আমাদের পৌরসভার বাজার যে হারে ক্ষতিগ্রস্ত হয়েছে, আমরা নিশ্চয়ই চেষ্টা করব আমাদের বাজার যখন
আমরা যাতে পুনর্বাসন দেওয়া যায় বাজারে সেই চেষ্টা আমরা করব। এখানে কম করে 150 থেকে 200 বাজার ছিল। স্বাভাবিক কথা, আমার বাড়ি পুড়লেও আমার বাড়ির লোক কাঁদত। তো এতগুলো পরিবার যখন যেখানে, সেখানে স্বাভাবিক কাঁদবেই। এটা আমিও কাঁদতাম, আমিও কাঁদছি, এটা আমার পৌরসভার অঙ্গ, এটা তো আমারও দুঃখ। অবশ্যই ক্ষয়ক্ষতি হয়েছে, এই ক্ষয়ক্ষতির কোনো মূল্য দেওয়া যাবে না। রাজ্য সরকার কী দেবে জানি না, কিন্তু উত্তর দমদম পৌরসভার যেহেতু বাজার, আমরা নিশ্চয়ই পৌরসভা ভাববো আগামী দিন যাতে এই বাজার আবার বসে সেই চেষ্টা করব। রাস্তা জ্যাম হতে পারে, কিন্তু দমকল তাড়াতাড়ি আসে এখানে। তার জন্যই তো দমকল আমাদের প্রিয় বিধায়ক রাজ্যের মন্ত্রী চন্দ্রী ভট্টাচার্যের উদ্যোগে যে তার বিধানসভায় 2টো দমকল ফায়ার স্টেশন হয়েছে, ফোন করেছে, পরিস্থিতি দেখার পরে বাড়িয়েছে। এটা পুরো ব্যাপারটা তদন্ত হবে, দেখব। অভিজিৎ প্রামাণিক আমাদের প্রতিনিধি রয়েছেন এই মুহূর্তে টেলিফোনে, একটু আপডেটটা নেওয়ার চেষ্টা করবো অভিজিতের কাছ থেকে। অভিজিৎ, এখনো অবধি আর কি তথ্য পাওয়া যাচ্ছে, কি আপডেট, কি জানতে পারছেন? দেখো, দেবলীতে তোমাকে জানাবো যে বিরাটি জেডিবাবু বাজারে রাখতে 2টো নাগাদ অগ্নিকাণ্ডের ঘটনার খবর পায় এলাকার স্থানীয় বাসিন্দা ব্যবসায়ীরা। এই খবরকে সমস্ত দমকলে ফোন করলে দমকলে একটি গাড়ি প্রথমে আসছে, তারপরে আরো 5টি গাড়ি আসছে। এলাকার স্থানীয় বাসিন্দারা যেটা মূলত অভিযোগ করছে, প্রায় 35 মিনিট দেরিতে দমকলে গাড়ি আসে, সেই কারণে আগুন দ্রুত ছড়িয়ে যায় এবং এই বাজারে প্রায় 190টি দোকান আগুনে পুরো ভূষীভূত হয়েছে। এখনো পর্যন্ত ক্ষয়ক্ষতির পরিমাণ জানা যায়নি। যে সমস্ত বাজারের দোকানে যারা ছিলেন তারা দোকান থেকে মালপত্র বার করেছে, যতটা বার করা যায় সেগুলো কান্নায় ভেসে যাচ্ছে ব্যবসায়ীদের। কারণ এই বছরের শেষেতেই কোনো এরকম অবস্থায় এগুলো শুনতে পাওয়া যাচ্ছে যে এক সালে এরকম অগ্নিকাণ্ডের ঘটনার খবর ঘটেছিল, সেই সময় কেন বাজারে তৎপর হয়নি কেন আগে থেকে, সেটা একটা কিন্তু অভিযোগ করছে। এবং তার পাশে তোমাকে জানাবো যে এই ঘটনায় একজন আহত হয়েছেন, ঘটনাস্থলে উপস্থিত হয়েছিলেন ডিসি উত্তর সাউথে। অভিজিৎ, সাধারণ মানুষের সঙ্গে তুমি কথা বলেছো, তাদের একটা মারাত্মক ক্ষোভ দমকলের বিরুদ্ধে। দমকলের বিরুদ্ধে নির্দিষ্টভাবে কি অভিযোগ করছেন ওনারা? দমকলের সংখ্যা বাড়ানোর দাবি প্রথম থেকেই করছিলেন, সেটা হয়নি নাকি দেরিতে এসেছে, কি বলছেন? তার কারণটা তোমাকে বলবো, যে জায়গায় আগুনটা লেগেছে একমাত্র দমকলের গাড়ি ঢুকতে বাধা পায়, তার কারণটা হচ্ছে বেশি গাড়ি ঢুকতে পারবে না। দমকলের গাড়িতে যদি জল দিতে হয় একমাত্র যে ব্রিজ আছে, ব্রিজের উপর থেকে জল দিতে হবে, সেটা সম্ভব না। যার ফলে তোমার দমকলের গাড়ি ঢুকতে বাধা পায়, সেই কারণে আগুনটা বেশি ছড়িয়ে যায়। 45 মিনিট লাগে এই দমকলের গাড়ি ঢুকতে। সেই কারণেই তোমার দেখতে পাওয়া গাড়ি এলাকার সামনে বাসিন্দার পুলিশে করছে। যদি দ্বিতীয়টাই যদি দমকলের গাড়ি যদি আসছে, তাহলে হয়তো যে 190 দিন যে দোকান ঘর যেটা আছে সেটা আগুনে পুরো যেতে হয়তো কিছু হয়তো ক্ষয়ক্ষতি পরিমাণটা কম হচ্ছে। কিন্তু স্থানীয় বাসিন্দা যেটা বলছে ক্ষয়ক্ষতি করে কিছু ভয় যাচ্ছে, তার চেষ্টা আছে যেহেতু আগুন দ্বিতীয় যে ছড়িয়ে যাচ্ছে আগুনটা কিভাবে নিয়ন্ত্রণ আসে এবং তার নিয়ন্ত্রণ আসতে পারে। যে সমস্ত দোকানে মুদিখানার দোকান বলো আরো অন্যান্য যে দোকান আছে, সেই দোকান থেকে মাল করতে পাওয়া যায় বার করতে হবে, সেই চেষ্টায় কিন্তু তাদের কাজ চালিয়ে দিতে হবে। তার পাশাপাশি দমকল কর্মী সংস্থাকে এলাকার স্থানীয় বাসিন্দা ব্যবসায়ীরা তারা হাতে হাত দিয়েছেন, তবে দ্বিতীয়ত আগুনটা নিয়ন্ত্রণে আছে। সঙ্গে থাকো অভিজিৎ। বিরাটি ছবি আপনাদের দেখালাম, আর পাশাপাশি আরো একটি জায়গায় অগ্নিকাণ্ডের খবর এসছে আমাদের কাছে। বাগুইয়াটি ভিআইপি রোড বহুতলে আগুন লেগে যায়। রঘুনাথপুরের একটি বিল্ডিং যেখানে আগুন লেগে গিয়েছে বলে জানা যাচ্ছে এবং দমকলের 6টি ইঞ্জিনের চেষ্টায় সেখানে আগুন নিয়ন্ত্রণে এসেছে। সেই ছবি দেখতে পাচ্ছেন, ভয়াবহ সেই ছবি। বাগুইয়াটির ভিআইপি রোডের বহুতল যেখানে আগুন লেগে যায় এবং প্রাথমিকভাবে যেটা মনে করা হচ্ছে রুম হিটার থেকে আগুন। বিশদে জানবো এই মুহূর্তে, পরিস্থিতিও একটু জানার চেষ্টা করবো। অভিজিৎ রয়েছেন আমাদের সঙ্গে, কথা বলবো অভিজিতের সঙ্গে। অভিজিৎ, এই মুহূর্তে কি আগুন নিয়ন্ত্রণে বলা যায়? দেখো, একদম আগুন নিয়ন্ত্রণ আছে। তোমাকে জানাবো যে প্রভাস বিয়ের নামে রঘুনাথপুর জয়পুর রোডে ধারে বহুতলা আবাসনে 7তলা অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে। সে সময় সেই ঘরের মধ্যে 2টি শিশু ছিলেন, তারা সমস্যা থাকতে পারে দরজা এবং স্থানীয় বাসিন্দারা দরজা ভেঙে 2টি শিশুকে উদ্ধার করে। এবং তোমাকে জানাবো যে ঘটনাস্থলে প্রথমে 2টি ইঞ্জিন আসছে, তারপরে আরো 4টি ইঞ্জিন এসছে আগুন নিয়ন্ত্রণে আনার কাজ চালিয়ে যাবে দমকলের পুলিশরা। এবং তার পাশাপাশি এলাকার স্থানীয় বাসিন্দারা বলছেন যে বয়সের দুর্ঘটনা থেকে বাঁচলে 2টি শিশু, তার কারণ 2টি শিশু তার পরিবার কেউ ছিলেন না, তারা বাইরে ঘুরতে গিয়েছিলেন। অভিজিৎ, কেউ কি আহত হয়েছেন এই ঘটনায়? এখনো কিছু আহত হয়নি, কিছু এটা ছিল, তো এটার থেকে হয়তো আগুন লাগতে পারে। আগুনটা কিন্তু করা হচ্ছে। কারা কারা ছিলেন সে সময় বাড়িতে? বাড়িতে কেউ ছিলেন না। 2টি শিশুকে 8 বছরে
একটি মেয়ে এবং 14 বছর একটি ছেলে, এই দুটি শিশু ছিল বাড়ির মধ্যে। তার মা বাবারা বাইরে ঘুরতে গেছে, ঘরে ছিল সেই সময় হঠাৎ করে হোটেলের নিচে আগুন লাগে, এমনটাই সূত্র মারফত জানতে পারছে। সঙ্গে সঙ্গে দুটি শিশু দরজা টপকে পরে আশেপাশে যে সমস্ত বাসিন্দারা ছিলেন তারা দরজা ভেঙে দুটি শিশুকে উদ্ধার করে। সঙ্গে সঙ্গে দমকলকে ফোন করা হলে দমকলে গাড়ি ভেতরে দুটো ইঞ্জিন, তারপরে আরো 4টি লোকের সচেতন প্রচেষ্টা আগুনকে নিয়ন্ত্রণে। এই ঘটনায় কোনো হঠাৎ খবর নেই, কিন্তু এলাকাটা আতঙ্কিতের মধ্যে ছিল, যেহেতু সফলতার তোমার আগুন লেগেছে। এবারে কি ধন্যবাদ অভিজিৎ। কথা বলছিলাম, অভিজিৎ প্রামাণিক ছিলেন টেলিফোনে। ভোটের আগে বঙ্গ সফরে অমিত শাহ। সোমবার সল্টলেকে বিজেপি দপ্তরে বৈঠক। অমিত শাহের প্রায় ঘন্টা দুয়েকের কোর কমিটির বৈঠক সারেন অমিত শাহ। বৈঠকে ছিলেন কেন্দ্রীয় প্রতিমন্ত্রী সুকান্ত মজুমদার, ছিলেন বিজেপি রাজ্য সভাপতি সমীর ভট্টাচার্য, ছিলেন বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী সহ অন্যান্য নেতৃত্ব। এসআইআরে মতুয়াদের নিয়ে 2 দফায় চলে বৈঠক। প্রথম দফায় 26 জন ও দ্বিতীয় দফায় 10 জনকে নিয়ে বৈঠক। নির্বাচনের আগে দলীয় স্ট্র্যাটেজি ঠিক করার বার্তা বৈঠকে। সমাজ মাধ্যমকে কিভাবে ব্যবহার করা যায় বৈঠকে সেই বিষয়ে উল্লেখ। তাৎপর্যপূর্ণভাবে এবারে অমিত শাহের এই সফর, যেখানে সেভাবে এখনো পর্যন্ত কোনো জনসভার সূচি নেই, নিজেদের মধ্যে এই দলীয় বৈঠকগুলো এই আগামী সময়ে যতটা সময় রয়েছেন তিনি এখানে ততটা সময়ের মধ্যে সারবেন, এমনটাই জানতে পারা যাচ্ছে। কেন্দ্রীয় প্রতিমন্ত্রী সুকান্ত মজুমদার কি বলছেন শুনবো। মাননীয় গৃহমন্ত্রী এসেছেন, তো অবভিয়াসলি সামনে নির্বাচন নিয়ে আলোচনা হবে। যত নির্বাচনের সময় আসবে তৃণমূল কংগ্রেসের শ্বাসকষ্ট তৈরি হবে, এবং ভোটের সময় দেখবেন তৃণমূল কংগ্রেসের পার্টিটা, নেতারা নয় পার্টিরা, অক্সিজেন সিলিন্ডার নিয়ে ঘুরে বেড়াবে। সব সময় হলে দেখতে পাবেন ক্রমশ প্রকাশ্য। শুধু এটুকুই বলবো, এইবার পগার পার, তৃণমূলের পগার পার হবে। সমস্ত বিষয়ে আলোচনা হয়েছে, যা দরকার ভোটে জেতার জন্য। ভোটের আগে বঙ্গ সফরে অমিত শাহ, বঙ্গের ঠাসা কর্মসূচি কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রীর। আজ সকাল 11:30টায় তালকুটির থেকে অলটিয়ারে সাংবাদিক বৈঠক। বিকেল 4টে পর্যন্ত অলটিয়ারে একাধিক বৈঠক সাহেব। সন্ধ্যায় তালকুটিরে ফিরে সেখানেই রাত্রিবাস কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রীর। গতকাল যে গুরুত্বপূর্ণ বৈঠক, সেই বৈঠকের পরে বঙ্গ বিজেপির নেতৃত্ব তারা কে কি বলেছেন একটু শোনাই আপনাদের। আমাদের বিধায়ক এবং সাংসদদের দিয়ে মাননীয় গৃহমন্ত্রীর বৈঠক আছে। দেখুন, আমরা সবাই রাস্তায় নেমে লড়াই করছি, প্রত্যেকটি কার্যকর্তা এবং এমএলএ এমপি সবাই। কিন্তু স্ট্র্যাটেজি কি হবে, কিভাবে আমরা লড়াইটা করব, আমরা সেই মার্গদর্শন চাই। একটা আসুরিক শক্তি, একটা অসুরের সরকার, যারা কোনো নীতি আদর্শ যাদের নেই, যারা একটা যুদ্ধ ঘোষণা করেছে, তারা বলছে যুদ্ধ, কিসের যুদ্ধ? ভারতবর্ষের এগেনস্টে যুদ্ধ, গণতন্ত্রের এগেনস্টে যুদ্ধ, সংবিধানের এগেনস্টে যুদ্ধ, সাংবিধানিক ইনস্টিটিউশন, ইলেকশন কমিশনের এগেনস্টে যুদ্ধ। আপনি তাদের সাথে লড়াই করছেন। পশ্চিমবঙ্গে তো ইলেকশন হয় না অন্য রাজ্যের মতো, এখানে করাতে হয়। তো ইলেকশনটাকে করাতে হবে। বাংলার মানুষ পরিবর্তন চায়, বিজেপির পাশে আছে, এবং আমাদের যা রিপোর্ট কার্ড, অন্যান্য রাজ্যে মুখ দেখে রিপোর্ট কার্ড পাইনি, কাজ করে রিপোর্ট কার্ড পেয়েছি। আমাদের প্রত্যেকটা রাজ্যে যেখানে বিজেপি সরকার আছে সেখানে আমরা যেভাবে কাজ করেছি তার রিপোর্ট কার্ড দেখে বাংলার মানুষ, যারা বলে আমরা সেকুলার, আর বাংলাদেশ দেখে যারা দীপু দাসের জ্বলন্ত মৃতদেহ দেখেছে, আর চন্দন দাস আর হরগোবিন্দ দাসের ভজালি দিয়ে কাটা দেহ দেখেছে, তারাও এবার বুঝছে যে বিজেপি ছাড়া পশ্চিমবঙ্গ বাঁচতে পারবে না। মাননীয় প্রধানমন্ত্রী, আমাদের শীর্ষ নেতৃত্ব যখনই আসেন, আমাদের কাছে এটা একটা বিরাট পাওয়া। এবং আর 3 মাস বাকি, মোটামুটি 90 দিন বাকি আজকে ইলেকশনের। যদি 3 মাস ধরে থাকি, তাহলে সেটা আমাদের জন্য কি স্ট্র্যাটেজি হবে, ডুজ অ্যান্ড ডোন্টস কি হবে। আমরা সবাই রাস্তায় নেমে লড়াই করছি, এবং প্রতিটি কার্যকর্তা যেভাবে লড়াই করছে, যেভাবে মমতার সরকার আমাদের কেস দিয়ে, খুন করে, ধর্ষণ করে, পুলিশকে দিয়ে শাসাবার চেষ্টা করছে, হুমকি দিচ্ছে, এর মধ্যেও দাঁড়িয়ে চোখে চোখ রেখে প্রত্যেকটি কর্মী লড়াই করছে।
কিন্তু আমরা জানতে চাই যে 2026 বাংলার মানুষ আমাদের পাশে আছে, কিন্তু আমাদের দিক থেকে কি কি করণীয়, হোয়াট আর দ্য ডুজ অ্যান্ড ডোন্টস, এই স্ট্র্যাটেজি বা মার্গদর্শন আমরা মাননীয় গৃহমন্ত্রীর কাছ থেকে শুনতে চাই। সবে আজকে উনি এসে পৌঁছেছেন এবং আপনারা জানেন যে এটা একেবারে একটা রুটিন ওনার প্রবাস, এবং আগামীকাল পরপর বেশ কয়েকটি বৈঠক আছে এবং পরশুও রয়েছে। তো সমগ্রটা মিলে বলা যেতে পারে নিশ্চিত রূপে এবারের যে নির্বাচন আপনারা জানেন 2026-এর নির্বাচন, এর আগেও অমিত শাহজি বলেছেন যে শুধু এটা বাংলার নির্বাচন নয় বা বাংলায় জিতবার জন্য নির্বাচন নয়, এটা ভারতবর্ষের যে অখণ্ডতা, ভারতবর্ষের যে সম্প্রভুতা, ভারতবর্ষের যে এক কথায় ইন্টারনাল সিকিউরিটি, সেটার জন্য অত্যন্ত জরুরি। তৃণমূলের তরফ থেকে কি বলা হচ্ছে শুনবো। কুণাল ঘোষ দেখুন কি বলেছেন। এ তো অমিত শাহের যাতায়াত তো নতুন নয়, উনি তো ভোট এলেই এ রাজ্যে ডেলি প্যাসেঞ্জারি করেন। নরেন্দ্র মোদী, অমিত শাহ, নিট রেজাল্ট বাংলার মানুষের দ্বারা ভারতীয় জনতা পার্টিকে প্রত্যাখ্যান। কেন প্রত্যাখ্যান? 1, আর্থিক বৈষম্য; 2, বাংলার অধিকার থেকে বঞ্চিত করা; 3, বাংলা ভাষাকে অপমান করা; 4, বাংলা সংস্কৃতিকে অপমান করা; 5, বাংলা ভাষীদের বাংলাদেশি বলে বাংলাদেশে পাঠিয়ে দেওয়া। এই সামগ্রিকতার উপর দাঁড়িয়ে বঙ্গ বিরোধী বিজেপি বাংলা থেকে প্রত্যাখ্যাত হয়। ফলে উনি আসবেন, যাবেন, আবার হারবেন, আর ওনার দলের আর্থিক সংগঠন নেই, 3-4খানা গ্রুপ। তো মানুষ তাদের উপর আস্থা রাখবেন কেন? আর এই মুহূর্তে যে সব থেকে বড় খবরে নজর রাখতে হচ্ছে, বাংলাদেশের প্রাক্তন প্রধানমন্ত্রী খালেদা জিয়া তিনি প্রয়াত হয়েছেন। দীর্ঘদিন ধরে জমে মানুষের টানাটানি, আর তারপরেই মৃত্যু হয় আজ সকাল 6টা নাগাদ। বাংলাদেশের যে সমস্ত সংবাদপত্রগুলো রয়েছে তারা যে দাবি করেছেন যে আজ সকাল 6টা নাগাদ তার মৃত্যু নিশ্চিত করা হয়েছে। এভারকেয়ার হাসপাতালে গত 23শে নভেম্বর থেকে ভর্তি ছিলেন খালেদা জিয়া, এবং তার পরবর্তী ক্ষেত্রে দেখা যায় যে কখনো তাকে বাইরে কোথাও নিয়ে গিয়ে ট্রিটমেন্টের বিষয়ে ভাবনা চিন্তা করা হয়েছিল, কিন্তু তার শারীরিক পরিস্থিতি এতটাই খারাপ ছিল যে সেটা করা সম্ভব হয়নি। তার বড় ছেলে তারেক রহমান তিনি গত 25শে ডিসেম্বর দেশে ফেরেন, এবং দেশে ফিরেই তিনি প্রথমে মাকে দেখতে যান, এবং তিনি এই মৃত্যুর খবর কনফার্ম করেছেন বলে জানতে পারা যাচ্ছে। বাংলাদেশের প্রাক্তন প্রধানমন্ত্রী দীর্ঘদিন ধরেই বিভিন্ন রকম শারীরিক জটিলতার কারণে ভুগছিলেন, এবং আজ সকাল 6টা নাগাদ তার মৃত্যুর খবর কনফার্ম করা হয়েছে তার ছেলের তরফ থেকে। প্রথম যিনি মহিলা প্রধানমন্ত্রী খালেদা জিয়া বাংলাদেশের, এবং 3 দফায় প্রধানমন্ত্রিত্ব সামলেছেন খালেদা জিয়া, এবং দীর্ঘ সময় ধরে বাংলাদেশের রাজনীতিতে তার অবদান, এবং পরবর্তী ক্ষেত্রে বিভিন্ন বিতর্কেও সামিল হয়েছেন তিনি। বিতর্ক তার সঙ্গী হয়েছিল। একটা দীর্ঘ সময় ধরে বাংলাদেশের রাজনীতিতে তার প্রভাব, এবং তার পরবর্তী সময়ে তার সরে যাওয়া, শেখ হাসিনার উত্থান, তার টানা বাংলাদেশের রাজনীতিতে দাপিয়ে প্রধানমন্ত্রিত্ব করা, এবং এই খালেদা জিয়া তিনি একেবারেই অন্তরালে চলে যান এবং দীর্ঘ সময় ধরে অসুস্থও ছিলেন। 23শে নভেম্বর তাকে ঢাকার এই হাসপাতালে ভর্তি করা হয়, এবং আজ মৃত্যু হয় তার। এসআইআর আতঙ্কে আত্মহত্যার অভিযোগ। পুরুলিয়ার চৌতালা গ্রামে চাঞ্চল্য, রেল লাইনে ঝাঁপ দিয়ে আত্মহত্যা। সঠিকভাবে ফর্ম পূরণের পরেও হিয়ারিংয়ের ডাক, নোটিশ পাওয়ার পর থেকে মানসিক অবসাদ। গ্রামের অদূরে অনাড়া রুকনি রেল লাইনে আত্মহত্যা, শুনানির ডাক পেয়ে মানসিক অবসাদে আত্মহত্যা, এমনটাই দাবি করা হলো পরিবারের তরফ থেকে। বলা হচ্ছে পরিবারের তরফ থেকে, দেখুন। ঘটনাটা হয়েছিল এই নোটিশ, এই অথা থেকে এসআইআর নোটিশ এসেছিল। আজকে তো অনেক দিন থেকে, ওই যেদিন থেকে পেয়েছে সেদিন থেকেই বলছিল কি হবে না হবে, ওই কারোর জন্য টেনশনে, ওই কারণের জন্য আজকে বলছিল সকালে উঠে বলছিল আমি যাচ্ছি টোটো দেখতে, আর ওই কারণের জন্য
তো কি মনে হচ্ছে যে এটা কি সুইসাইড করেছে? আমার তো মনে হচ্ছে সুইসাইড করেছে। ওই ইয়া হয়েছিল ব্লকের থেকে ইয়া দিয়েছিল, নোটিশ নোটিশ দিয়েছিল, তো সেই বলছে কি করব কি হবে। আমি যাচ্ছি টোটো করতে, ওই টোটো করতে গেল আর এই অবস্থা হইল। আমি চাইছি অল্প কোনো কিছু ইয়া করবে, সাহায্য করবে। একটা বিচার করে দাও। বিচার চাইছো? বিচার করে দাও। ফের এসআইআর আতঙ্কে মৃত্যু প্রৌঢ়র। কল্যাণীর জেএনএম হাসপাতালে মৃত্যু। 27 ডিসেম্বর শুনানি থেকে বাড়ি ফিরে অসুস্থ বোধ করেন, স্ট্রোক হয়ে মৃত্যু হয়, এমনটাই জানান চিকিৎসকরা। 2002 সালে তালিকায় নাম থাকার পরেও শুনানিতে ডাকার পর থেকেই প্রবল চিন্তায় ছিলেন বৃদ্ধ। মানসিক চাপে স্ট্রোকে মৃত্যু দাবি পরিবারের। কি বলছে পরিবার দেখুন। আবার হেয়ারিংতে গেল, বাবার তো ভোটের সব ছিল, আবার হেয়ারিংতে গেল এসে। মানে 2002 সালের লিস্টে নাম ছিল? হ্যাঁ সবাই ছিল, আচ্ছা বাবা ছিল। আচ্ছা, আর এই 25 সালেও নাম উঠেছে? হ্যাঁ সবাই। তারপরে হিয়ারিং এ ডাক পড়েছিল? হ্যাঁ ডাক পড়েছিল। হিয়ারিং দিতে গেছিল? হ্যাঁ গিয়েছিল। হ্যাঁ এসআর ফর্ম নিয়ে হেয়ারিংয়ে গিয়েছিল। হেয়ারিংয়ে ওইখানে বসেছিল অনেক ঘন্টা। 3টের সময় বাড়িতে আসলো, আসার সময় চিন্তা করছিল অনেক। তা একটু জ্বর এলো, জ্বরে সকালবেলা দেখলাম যে ছেলের সঙ্গে কথা বললো ভালোই। তা ছেলে গেল কাজে, তার যেতে যেতে ও হার্ট অ্যাটাক করে দিয়েছে। সেটা কবে? এটা আজকে। আর হিয়ারিং এ কবে গেছিল? 27 তারিখে। কি বলছেন দেখুন। হেয়ারিংয়ে গিয়ে অসুস্থ হয়ে পড়েছেন, আর বাড়ি আসার পরে উনি স্ট্রোক করে মারা গেছেন। হিয়ারিং কোথায় পড়েছিল? এই তো আমাদের সেন্ট্রাল পার্কে বিধান ভবনে। 2002 সালের লিস্টের নাম আছে উনি। তারপরেও হেয়ারিংয়ে ডেকেছেন, এবার জানি না কি কারণে ডেকেছেন। এসআইআর আতঙ্কে আবারও মৃত্যুর অভিযোগ। হাওড়ার আমতার সাপশিট গ্রাম পঞ্চায়েতের ব্রাহ্মণ গ্রামের ঘটনা। মৃতের নাম শেখ জামাত আলী, বয়স 61। পরিবারের দাবি 2002 সালে শেখ জামাত আলীর নাম ছিল না। শেখ জামাত আলী ফর্ম পেয়েছিলেন 31 ডিসেম্বর, শুনানির দিন ধার্য হয়েছিল। তারপর থেকে আতঙ্কে ভুগছিলেন তিনি। দাবি করা হয় পরিবারের তরফ থেকে, এবং তারপরেই ভোর রাতে মৃত্যুর খবর আসে। পরিবারের কি প্রতিক্রিয়া দেখুন। 2 সালের ভোট ছিল না, কালকে বিওলোকের মেয়েরা এসেছিল, ওনাকে বলেছে তোমার 2002 সালে ভোট আছে। উনি বলেছেন আমার 2002 সালের ভোট নেই। বলছে আপনাকে তাহলে হিয়ারিংয়ে যেতে হবে বুধবারে। উনি বলেছে আমাকে বুধবারে যেতে হবে। বলছে হ্যাঁ। বলছে কেন, আমার ভোট নেই বলে কি আমাকে কি তাহলে ধরে নিয়ে চলে যাবে? তোমাকে ধরে নিয়েই যাবে, তোমার 2002 সালের ভোট নেই, তাহলে আপনার কি হবে এবার তুমি বুঝো। করেছিল বলে তাহলে আমাকে কি নিয়েই চলে যাবে যে এতে। আমরা কৃষক কাজ করি ভাই, মাঠে খেতে প্রান্তরে আমরা কৃষক কাজ করি ভাই। পান একটি অর্থকরী ফসল। রাজ্যের পূর্ব মেদিনীপুর জেলায় ব্যাপক আকারে পান চাষ করা হয়। কিভাবে এখানে পান চাষ করা হচ্ছে, পান চাষ করে কিভাবে লাভের মুখ দেখছেন কৃষকরা, জানতে হলে চোখ রাখতে হবে খেতে প্রান্তরের এই পর্বে। তাম্বুলপত্র কাকে বলে জানেন? অনেকে জানেন, অনেকে জানেন না, কিন্তু এবার চিনতে পারবেন। চিনতে পারছেন? পান পাতাকেই বলা হয় তাম্বুলপত্র। বিয়ে থেকে পুজো সবকিছুই অসম্পূর্ণ এই পান ছাড়া। আর এই পানই একমাত্র জিনিস যা মধ্যবিত্ত থেকে শুরু করে উচ্চবিত্ত সবার বাড়িতেই এর উপস্থিতি থাকে, অনুষ্ঠানেও দেখা যায়। তা এই পান, যার আমাদের সারা ভারতবর্ষ জুড়ে এত চাহিদা, সেই পানের চাষ কোথায় হয়, কিভাবে হয়? অন্যান্য ফসল, অন্যান্য গাছের যেমন চাষ হয় তেমন কি পান চাষটা হয়, নাকি এর পদ্ধতিটা অন্যরকম? চলুন আজ দেখব পান কোথায় চাষ হচ্ছে, কিভাবে চাষ হচ্ছে, আর পান চাষের সম্পূর্ণ পদ্ধতিটা।
যে এবার প্রবেশ করব যেখানে পান তৈরি হচ্ছে। পান তৈরি হচ্ছে না, পানের চাষ হচ্ছে। কিন্তু চাইলেই আমি এভাবে ঢুকতে পারবো না, আমাকে নিজের জুতোটা বাইরে খুলে রেখেই যেতে হবে। এর একটা কারণ আছে, সেটা এখানে যেই চাষি ভাইকে পাবো তিনি নিজেই বলবেন। তার আগে আমি জুতোটা খুলে ভেতরে যাই। কেউ আছেন নাকি? দাদা, বরজের বাইরে জুতো কেন খুলে আসতে হবে? এটা বরজের প্রত্যেক বছর মানে কালী পুজোর পরের দিন পুজো হয়, ওই জন্য মানে কালী ঠাকুরের নাম করে এটা মানে বরজটা তৈরি করা, ওই জন্য বাইরে জুতোটা। এই পানের এই চাষের জায়গাটাকে আপনারা পুজো করেন? পুজো করেন, হ্যাঁ, কালী পূজা পরের দিন করা হয়। এই যে পানের চাষ, এটা আমরা সচরাচর কিন্তু খুব একটা দেখতে পাই না। তো সারা পশ্চিমবঙ্গে কতটা জায়গা জুড়ে এই চাষটা হয়? এটা বলতে গেলে আমাদের পূর্ব মেদিনীপুরের ভিতরে এখানে মানে অনেক পানের চাষটা বেশি আর কি। পানের বিক্রি শীতের সময় একটু বেশি হয়, আর গরমের সময় একটু রেট কম থাকে আর কি। আপনারা এখানে যেই চাষ করেন, তারপর এই পানটা কোথায় পাঠান? আমরা বিক্রি করতে যাই না, ওদের এই পান নেওয়ার জন্য মানে যারা পান ব্যবসা করে ওরা আসে, ওদের সঙ্গে মানে ওরা একটা দাম বলে, আমরা দাম বলি, তার মাঝে মাঝে দাম ফিক্সড হয়ে গেলে আমরা পানটা দিই। মোটামুটি পানের চাষ করে লাভ ভালো হয়? পানের চাষের উপর তো চলছে। পূর্ব মেদিনীপুরের একাধিক চাষি শুধুমাত্র এই পান চাষের উপরে ভিত্তি করেই নিজেদের জীবিকা নির্বাহ করেন। এবং আমরা এই যে বরজটাতে এসেছি, এখানে এই এলাকাতে যতগুলো পানের চাষ আছে তার মধ্যে এখানে আপনাদেরকে আনার কারণ এই পানের বরজের পানগুলো ফলন তো প্রথমত ভালোই, তা বাদে ভীষণ হেলদি আর এই এলাকাতে জনপ্রিয়। তো পান চাষ কেন অন্যান্য জায়গায় হয় না, কেন এই এলাকাতেই ভালো করে হচ্ছে, বেশি করে হচ্ছে, তার কারণটাই আজ বলবো পদ্ধতির মাধ্যমে। কোন পদ্ধতিতে এখানে চাষ হচ্ছে, কিভাবেই বা ফলনটা বেশি হচ্ছে, আজ সেই বিষয়ে কথা বলবো। সুন্দর করে বোনা এই বাড়িটাতেই পান চাষ হয়, যদিও এটাকে বাড়ি বলে না, এটাকে বলে বরজ। এবার রবিদা আমাদের সাথে আছেন, উনি চাষ করেছেন, ওনার থেকে জানবো দাদা কিভাবে তৈরি করেছেন বলুন এত সুন্দর করে। এটা তো খুব নিখুঁত হাতের কাজ হতে হয়। হ্যাঁ, এটা ধরো মানে লোকের মাধ্যমে করা হয়, ধরো নিজে তো করা যায় না, এটা অনেক মানে মজুরি দিয়ে করতে হয়। ওইটা বছরে দুবারই করতে হয়। এটা কি দিয়ে বানিয়েছেন? এটাকে খড়ি বলে, পান গাছে খড়ি বলে আর কি। খড়ি এনে দিলে মানে কি বলে, যারা কাজ করে ওরাই করে আর কি। তো এটা বছরে কবার বানাতে হয়? বছরে দুবার আর কি। আচ্ছা, তাহলে এই একবার বানালে বছরে দুবার বানাতে হয়, মানে বছরে দুবার কি পানের চাষ করতে হয়? হ্যাঁ, এই পান গাছ একই থাকবে, কিন্তু এটা করতে হয় দুবার আর কি। এটা 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 একই থাকে? হ্যাঁ, পান গাছ একই থাকে। এটা কতদিন থাকে একবার পান চাষ করতে? একবার লাগালে ধরো মাটিটা উঁচু হয়ে যায়, তো মাটি দিতে দিতে তখন আমরা এই গাছটাকে তুলে দিই, তুলে মাটি বার করে আবার নতুন করে চারা লাগাই। সেটা বলতে গেলে 15 বছর 20 বছর। একবার পান চাষ করলে সেটা 15 বছর অবধি থাকতে পারে? ওটা মাটিটা উঁচু হয়ে যায়, না হলে তো পান গাছ থাকবে, কিন্তু তখনই পান গাছটা কেটে ফেলে মাটি তুলে দিয়ে আবার নতুন করে চারা লাগানো। এটা বেশ একটা মজার বিষয়। একবার পান চাষ করলে সেই পান গাছ 15 বছর অবধি পান দিতে পারে, কিন্তু মাটি করলে, মাটি উঁচু হলে, এটা তো মাটিতে না গেলে আমরা বুঝতে পারবো না। তাহলে চলুন এবার গোড়া থেকে একেবারে দেখি যে পান গাছটা উঠছে কিভাবে, আর কোথায় মাটি দিলে পান গাছ উঁচু হয় আর 15 বছর অবধি পান দিতে পারে। আপনার এই বরজটা তাহলে কোন সালের? 18 সালে হয়েছিল, 2018 সালে। তাহলে দাদা, যখন 2018 সালে আপনি প্রথম পানটা এনে এখানে লাগিয়েছিলেন, তখন এই গাছটা কিভাবে তৈরি করেছেন? মানে পানের কি বীজ পাওয়া যায়, ফুল পাওয়া যায়, লতা পাওয়া যায়, কি এনে লাগাতে হয়? পান গাছে নিচে 3টা পান রেখে পুরো গাছটাকে কেটে আনা হয়। তখন বাড়িতে এসে 2টো করে গাছ পান থাকবে, কাণ্ড কাটা হয়, ঠিক আছে, ওইটা রোপণ করা হয়, দিলে ওইখান থেকে গাছ মাটি নাঙ্গল করে এরম মানে উঁচু আর এটা নিচু মতন করা হবে, ওইটাতে লাগানো হবে, দিয়ে খড় দেওয়া হবে, দিয়ে তার উপরে মানে জলের হালকা হালকা জল দেওয়া হবে, মানে ইয়ে বলে না, ঝাড়ি বলে যে, ওইটাতে, হ্যাঁ ওইটাতে জল দেওয়া হবে, দিলে পরপর গাছ
এটা গাছ উঠতে টাইম লাগবে, মানে পুরো না, এটা 15 দিন লাগানোর উপরে হয়। ওটা শীতের সময় লাগালে একটু দেরি হয়, আর একটু এই সময়েও লাগানো যায়। ধরো এটা মানে বাংলার জ্যৈষ্ঠ মাস হচ্ছে, তো আষাঢ় মাস থেকে লাগানো যায়। ওটা এই সময় লাগালে তাড়াতাড়ি গাছটা। পান গাছ যত বড় হচ্ছে তত পানের গায়ে শেকড় বেরোচ্ছে, আর সেই শেকড় মেপে দুটো শেকড় পরপর দুটো পাতা থাকবে, এতটা কেটে নিলেই তৈরি পানের চারা। মানে যেই চাষি একবার চারাতে ইনভেস্ট করছে তাকে তো প্রথমত 15-20 বছর ধরে আর পানের চারাই কিনতে হবে না, আর তারপরেও যদি অন্য কোথাও আবার পানের চাষ করতে চান তাহলে নিজের জমি থেকেই উনি নিজেই চারা তৈরি করে ফেলতে পারছেন। মানে একদিক থেকে দেখতে গেলে এই চাষটা কিন্তু পদ্ধতিটা অতটা জটিল নয়, খুব সহজ পদ্ধতিতে কিন্তু বিপুল লাভে পান চাষ করছেন এখানকার চাষিরা। পান বিক্রি কিসের উপরে হয়? ওজনের উপরে না হিসেব করে কিভাবে হয়? হিসেবের উপরে, পনের হিসেবে, মানে 4000কে 1 পন বলা হয়। মানে হিসাব করে 4000কে 1 পন বলা হয়। ওটা 1 পন কোনো সময় হয়তো 2000 টাকা বিক্রি হয়, কোনো সময় হয়তো 1000 টাকা বিক্রি হয়, কোনো সময় হয়তো 3000 টাকা বিক্রি হয়। ওটা ডিপেন্ড করে মানে বাজারের উপরে আর কি। তা এখন এই গরমকালে সেই পানের পনের দাম কত? এখন 1000 টাকা। এখন কোন সময়টা সবচেয়ে বেশি হয়? বেশি হয় শীতের সময়। শীতের সময় পানটা কম হয়, হ্যাঁ, ওই জন্য পানের দামটা বেশি আর কি। এখন হিউজ হচ্ছে তো, ওই জন্য দামটা কম। তা আপনি লাস্ট যখন পান তুলেছিলেন তখন এই পুরো বরজটা থেকে কত পন পান তুলতে পেরেছেন? তোলা হয়েছিল ধরো 12 পন, 48,000। তার মানে আপনার বিক্রি হয়েছে 12,000-এ? 12,000 না, ওটা 18,000-এ বিক্রি হয়েছে। একটু বেশি ছিল। তা আমরা তো জানি বাজারে পানের অনেক দাম, তো চাষিদের তো অনেকটাই কম রোজগার হচ্ছে। চাষিরা ধরো, আমরা তো ডাইরেক্ট বিক্রি করতে যাচ্ছি না, আমাদের থেকে যারা পান নিয়ে যাচ্ছে ওরা কি দামে বিক্রি করছে জানি না। ওরা বলছে যে বাজারে একটু কম আছে, ওই জন্য যে যারা রেট বলে ওইটাই দিয়ে আর কি। দুজনকে দেখাই, যে একটু বেশি বলে ওনাকে। পূর্ব মেদিনীপুরের দীঘা পার্শ্ববর্তী অঞ্চলে বিপুল পানের চাষ এবং চাষের জমি রয়েছে, কিন্তু এই নোনা এলাকাতে চাষ হলেও পান গাছ কিন্তু মিষ্টি জলের ফসল বা গাছ যাই বলতে পারি। তাই নোনা জল যদি এখানে আসে তাহলে এই বরজ বাঁচানো প্রায় অসম্ভব হয়ে পড়ে। কিন্তু যেহেতু এটা সমুদ্রের একেবারে নিকটবর্তী এরিয়া, মাঝে মাঝে এমন হয় প্রাকৃতিক দুর্যোগ বশত এখানে নোনা জল ঢুকে আসে, সেই সময় কি পাশে পান সরকারকে? সরকারি সহযোগিতা সবসময় পাওয়া যায় না। ওটা যখন যে মানে প্রাকৃতিক দুর্যোগ, মানে এই যে আইলা ফাইলা ওটা হয়, যে ওই সময় যদি পান গাছ কিছু হয়ে যায়, ওটা মানে কি বলবো, সবাই পায় না। কার ভাগ্যে মানে ফর্ম আপনিও যদি অন্য কেউ দেয়, আমিও পেতে পারি, নাও পেতে পারি, ওটাই। পান পাতার গন্ধটা বেশ লাগে। ধরুন হঠাৎ করে পান খেতে ইচ্ছে করলো, তাহলে ছুটে যান পানের দোকানে, পানের দোকানের সামনের ভিড় ঠেলে ভেতরে ঢুকে তারপর আবার একটা লড়াই হচ্ছে উপকরণ নিয়ে। আপনি কি দিতে বলবেন, উনি কি দিয়ে দেবেন, এই সব নিয়ে খুব ঝামেলা হয়ে যায়, শান্তি করে পানটাই খাওয়া হয় না। আর যদি এরম পানের বাগানে বসে গাছ থেকে পাতা তুলে যা খেতে চাই দিয়ে, খুব ভালো হয়। কিন্তু পানের বরজ তৈরি করা এতটাও সহজ নয়। কি কি করতে হয়, কি কি সমস্যা হয়, বা এমন কিছু কিছু ইউনিক নিয়ম আছে যা কিন্তু আগে আমাদের জানা ছিল না, আজকের পর্ব দেখে জানলাম। তাহলে দেখতে থাকুন খেতে প্রান্তরে এরকমই বিভিন্ন চাষের নিয়ম জানার জন্য এবং চাষের সম্বন্ধে জানার জন্য। ক্যামেরায় সুরজিতের সঙ্গে পায়েল রায়, দেখছেন ক্যালকাটা নিউজ। আমরা কৃষক কাজ করি ভাই, মাঠে খেতে প্রান্তরে আমরা কৃষক কাজ করি ভাই। প্রয়াত বাংলাদেশের প্রাক্তন প্রধানমন্ত্রী খালেদা জিয়া দীর্ঘদিন অসুস্থ অবস্থায় হাসপাতালে ভর্তি ছিলেন তিনি। ঢাকার হাসপাতালেই মৃত্যু হয় বাংলাদেশের প্রাক্তন প্রধানমন্ত্রীর। মৃত্যুর খবর নিশ্চিত করেন খালেদা জিয়ার প্রাক্তন প্রেস সচিব।
টানাপোড়েন চলছিল, তার শারীরিক অবস্থা যেরকম অবনতির দিকে পৌঁছাচ্ছিল বা যাচ্ছিল তার জন্য, এবং একাধিকবার এই চেষ্টা করা হয়েছিল যে খালেদা জিয়াকে বিদেশে নিয়ে গিয়ে ট্রিটমেন্ট করানো যায় কিনা, কিন্তু সেই পরিস্থিতি তার ছিল না। ফলে তাকে ঢাকাতেই একটি হাসপাতালে ভর্তি করা হয় এবং সেখানেই তার গত 23 তারিখ থেকে ট্রিটমেন্ট চলছিল। অবশেষে এই দীর্ঘ লড়াইয়ের পর শেষ নিঃশ্বাস ত্যাগ করলেন বাংলাদেশের প্রাক্তন প্রধানমন্ত্রী। তার দল বিএনপির তরফ থেকে একটি এক্সপোস্ট করা হয় এবং সেখানে এই বিষয়টিও উল্লেখ করা হয়েছে। বাংলাদেশের প্রাক্তন প্রধানমন্ত্রী খালেদা জিয়া, তার প্রয়াণ, বাংলাদেশে আসন্ন নির্বাচন আর তার আগে এই খালেদা জিয়া আবেগ বিএনপি কাজে লাগাতে পারবে কি? 25শে ডিসেম্বর তার ছেলে তারেক রহমান তিনি দেশে ফেরেন, ফিরেই মাকে দেখতে চলে যান তিনি, এবং এই সময়ে একেবারে কাছেই ছিলেন মায়ের। আজ সকাল 6টা নাগাদ মৃত্যু হয় খালেদা জিয়ার। 80 বছর বয়সেই প্রয়াত হন প্রাক্তন প্রধানমন্ত্রী। বিরাটি যদুবাবুর বাজারে অগ্নিকাণ্ড, সোমবার রাত 2টো নাগাদ আগুন লাগে বলে খবর। বাজারের 190টি দোকান একেবারে ভস্মীভূত হয়ে যায়। ঘটনাস্থলে দমকলের একাধিক ইঞ্জিন, 3 ঘন্টার চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে। ঘটনাস্থলে ব্যারাকপুর কমিশনার, পুরপ্রধান সহ একাধিক আধিকারিকরা। ক্ষতিগ্রস্ত ব্যবসায়ীদের পাশে থাকার আশ্বাস পুরপ্রধানের। ক্ষতিগ্রস্ত দোকানদাররা কি বলছেন এই বিষয়ে, এবং পুরপ্রধান তিনি পৌঁছে যান ঘটনাস্থলে খবর পাওয়া মাত্রই। কে কি বলছেন একটু দেখাই আপনাদের। দমকল এসছে দেরি করে, এসে আসার পরেও একটা দমকল তারা চুপচাপ দর্শকের ভূমিকায়, তারা ঠিক মতো কাজ করছে না। এত বড় বাজারে আগুন লাগলে বলুন তো একটা পাইপ দিয়ে কত আগুন নিভানো যায় বলুন? আমরা বারবার বলছি আপনারা ফায়ার ব্রিগেড আরো আনুন, পাইপের সংখ্যা বাড়ান। একটা ফোন করলে 1 ঘন্টা 2 ঘন্টা লাগে পাইপ আসতে। আমি আগুন লাগার সঙ্গে সঙ্গে ফোন করেছি, আমি গাড়ি সঙ্গে দুটো গাড়ি এসছে, আমি বলে 13 গাড়ি লাগবে আমার, মিনিমাম 13 গাড়ি পাঠানো ইমিডিয়েট। এখনো পর্যন্ত গাড়ি 3 গাড়ি খেলছে, ওখান থেকে গাড়ি খেলছে। গাড়ি আসছে, একটা গাড়ি ভর্তি গেছে, ভরে ভরে আসছে, গাড়ি ভরে ভরে আসছে, মোট 3টাই চলছে, 3টাই আর ছোট গাড়ি 1-4টে। সামনে থেকে দোকান পুড়েছে, অনলি ফর মিসম্যানেজমেন্ট। শুধুমাত্র যেদিকে আগুন ধরছে সেদিকেই দিচ্ছে, পিছন থেকে মিনিমাম 100 দোকান বাকি ছিল, মিনিমাম 100 দোকান পড়েনি। অনেকবার করে রিকোয়েস্ট করা হয়েছে বড় পাইপ নিয়ে আপনারা পিছন দিয়ে দিন। আমাদের যদি ফায়ার ব্রিগেডটা এসেটটা যদি আসতো, এসেটটা আসতো, আমাদের মাছ পট্টি তরকারি পট্টি এটা বেঁচে যেত। আমি মোটামুটি শুনেছি যে আগুন লেগেছে 1:30 নাগাদ, আমি 2টোর মধ্যে এখানে পৌঁছে গেছি। এবং যে কারণে হোক আগুন লেগেছে, সেটা শর্ট সার্কিটে হোক কিংবা কোনো প্রকারেই হোক, একটা মর্মান্তিক ঘটনা। এটা আমাদের পৌরসভার বাজার যে হারে মানে ক্ষতিগ্রস্ত হয়েছে, আমরা নিশ্চয়ই চেষ্টা করব আমাদের বাজার যখন আমরা যাতে পুনর্বাসন দেওয়া যায় বাজারে, সেই চেষ্টা আমরা করব। মার্কেট কমিটির সভাপতি কি বলছেন এই বিষয়ে শুনবো, পাশাপাশি পুলিশের তরফ থেকে কি প্রতিক্রিয়া দেখুন। কে নেবে বিড়ালের গোলা, কে ঘন্টাটা বাঁধবে বলুন তো? যার গেছে গেছে, আমাদের আর কিছু বলার বক্তব্য নেই, আর যার গেছে তার গেছে। দেখেন অবস্থা। তবে একটা ওই কোনার দিকটা দিয়ে উৎস হয়েছে, ওদিকটা দিয়ে এটা বোঝা গেছে, কারণ আগুনটা ওদিক দিয়ে ছড়িয়েছে, ডান দিকটা দিয়েই শুরু হয়েছে, ওদিক থেকেই আগুনটা আস্তে আস্তে এদিকে এগিয়েছে। এটা জানেন আপনারা, নেমতায় যদুবাবু বাজার আছে, এখানে 1:30-2টা নাগাদ আগুন লেগেছে। আগুনের কারণ এখন জানা যায়নি, ফায়ার ব্রিগেডটা বলতে পারবে। আর দেখছেন মোটামুটি 150-200 দোকান ছিল, আগুনটা বিকরালি আছে। আমাদের ফায়ার ব্রিগেড, পুলিশ সবই এখানে আছি, আমরা চেষ্টা করছি। লোকাল লোককে বি বলবো আমাদের হেল্প করতে।
বিরাটিতে গতকাল গভীর রাতে ভয়াবহ অগ্নিকাণ্ড। একদিকে যেমন সেই খবর আসে, পাশাপাশি বাগুইআটির ভিআইপি রোডের বহুতল সেখানে আগুন লেগে যায় এবং প্রাথমিকভাবে যেটা মনে করা হচ্ছে যে রুম হিটার থেকেই এই আগুন লেগে যেতে পারে। বিরাটিতে সোমবার রাত 2টো নাগাদ আগুন লাগে এবং বাগুইআটিতে সোমবার রাত 3টে নাগাদ আগুন লাগে। দমকলের 6টি ইঞ্জিন বাগুইআটিতে পৌঁছায়, তারা আগুন নিয়ন্ত্রণে আনে। রুম হিটার থেকে আগুন বলে প্রাথমিক অনুমান। ফ্ল্যাটের রুমে থাকা 2টি শিশুকে উদ্ধার করা হয়েছে বলে খবর পাওয়া যাচ্ছে। এবার নজর রাখবো স্বাস্থ্য সংক্রান্ত খবরের দিকে। অনেকক্ষণ ধরে পা ঝুলিয়ে বসে থাকলে ঝিঁঝি ধরে যায়। কম বেশি সবাই এই সমস্যায় ভোগেন। শরীরে রক্ত সঞ্চালনের সমস্যা নয় তো, ডায়েটে কোন খাবার থাকলে মিলবে সাফল্য, জানুন বিশেষজ্ঞের মতামত। অনেকক্ষণ পা ঝুলিয়ে বসে থাকলে বা একইভাবে অনেকক্ষণ বসে থাকলেই কি পায়ে ঝিঝি ধরে যায়? আবার অনেক সময় হাতে ভর দিয়ে শুলেও এমনটা হতে পারে। কখনো আবার হাতে পায়ে সূচ ফোটানোর মতো অনুভূতি হয়। সাধারণত পা বা হাতের ওপর লম্বা সময় চাপ পড়লে সাময়িক যে অসাড় অনুভূতি তৈরি হয় সেটিকেই আমরা ঝিঝি ধরা বলে থাকি। এই উপসর্গটির কেতাবি নাম টেম্পোরারি প্যারাস্থেসিয়া। ইংরেজিতে এটিকে পিনস অ্যান্ড নিডলসও বলা হয়ে থাকে। কিন্তু ঠিক কী কারণে হয় এই সমস্যা জানেন কি? আসলে হৃদযন্ত্র থেকে পরিশ্রুত রক্ত সারা শরীরে স্বাভাবিকভাবে ছড়িয়ে না পড়লে শারীরবৃত্তীয় নানা কাজকর্মে ব্যাঘাত ঘটে, বাড়ে হৃদরোগের ঝুঁকিও। মেরুদণ্ডে আঘাতজনিত সমস্যা থেকে সার্ভাইকাল স্পন্ডাইসিস বা লাম্বার স্পন্ডালোসিসের ক্ষেত্রে হাতে পায়ে ঝিঝি ধরার আশঙ্কা থাকে, জানাচ্ছেন বিশেষজ্ঞরা। শরীরের কোনো অংশে রক্তপ্রবাহ কমে যাওয়ায় মাংসপেশি দুর্বল হয়ে যাওয়ার কারণে ঝিঝি ধরে থাকে। তাই রক্তপ্রবাহ সচল রাখতে বেশ কিছু খাবার রোজকার ডায়েটে রাখার পরামর্শ বিশেষজ্ঞদের। লাল রঙের ফল বা সবজি রাখুন খাদ্য তালিকায়, যেমন বেদানা, গাজর, বিট, পেঁয়াজ, লাল বেল পেপার, লাল নটে শাকের মতো সবজি। পুষ্টিবিদেরা বলছেন বেদানায় রয়েছে পরিফিলন এবং নাইট্রেট, যা রক্ত সঞ্চালনের পাশাপাশি রক্তে অক্সিজেনের মাত্রাও বাড়িয়ে তুলতে সাহায্য করে। সাইট্রাস জাতীয় ফল খেলেও পাবেন উপকার, যেমন মোসাম্বি, কমলা, আমলকি, আঙ্গুর ইত্যাদি। এছাড়াও রোজ 5টি করে কাঠবাদাম, 1টি আখরোট এবং বিভিন্ন ধরনের বীজ রাখতে পারেন রোজের ডায়েটে, পাবেন উপকার, মত বিশেষজ্ঞদের। তাই আর চিন্তা নয়, নিয়মিত শরীর চর্চার পাশাপাশি রোজকার খাদ্যাভ্যাসে আনুন বদল এবং সুরক্ষিত থাকুন সহজেই। ক্যালকাটা নিউজ। এবার নজর রাখবো আবহাওয়ার খবরের দিকে। আজও কাল পার্বত্য এলাকায় ঘন কুয়াশা। দার্জিলিং, উত্তর দিনাজপুর, কোচবিহারের সতর্ক বার্তা, দৃশ্যমানতা 50 মিটারের কাছাকাছি নামতে পারে। আর দক্ষিণবঙ্গে কি কি হতে পারে জানবো বিশদে। রেশমি দাস আমাদের প্রতিনিধি রয়েছেন, সরাসরি চলে যাবো রেশমির কাছে। কি জানা যাচ্ছে রেশমি? সুপ্রভাত তোমাকে এবং সুপ্রভাত সকল দর্শক বন্ধুকে। প্রথমেই জানাবো কলকাতার তাপমাত্রা। আজকে কলকাতার সর্বোচ্চ তাপমাত্রা থাকবে 21 ডিগ্রি সেলসিয়াসের আশেপাশে এবং সর্বনিম্ন তাপমাত্রা থাকবে 13 ডিগ্রি সেলসিয়াসের আশেপাশে। গতকাল 14 ডিগ্রি সেলসিয়াসে গিয়েছিল কলকাতার তাপমাত্রা, কিন্তু আজকে ফের 1 ডিগ্রি কমেছে তাপমাত্রা। উত্তরবঙ্গের দিকে আমরা যদি নজর রাখি, উত্তরবঙ্গের পার্বত্য যে জেলাগুলি রয়েছে, দার্জিলিং, কালিম্পং সহ পার্বত্য জেলাগুলিতে হালকা বৃষ্টিপাত হওয়ার সম্ভাবনা এবং যারা পর্যটক রয়েছেন তাদের জন্য সুখবর, কারণ হতে পারে তুষারপাতও। একেবারে তাপমাত্রা চলে যেতে পারে হিমাঙ্কের নিচে, আর যার জেরে তুষারপাত হওয়ার সম্ভাবনা দার্জিলিংয়ে বর্ষবরণের সময়। অর্থাৎ শীতপ্রেমীদের জন্য যেরকম সুখবর দার্জিলিংয়ে যারা বর্তমানে বেড়াতে গিয়েছেন পর্যটকদের জন্য। আমরা দক্ষিণবঙ্গের দিকে যদি নজর রাখি, দক্ষিণবঙ্গে আপাতভাবে কোনো বৃষ্টিপাতের সম্ভাবনা নেই, তবে ঘন কুয়াশা থাকবে। উত্তরবঙ্গ, দক্ষিণবঙ্গ দুই বঙ্গেই কিন্তু থাকবে ঘন কুয়াশা এবং ঘন কুয়াশার জেরে দৃশ্যমানতা কমবে, অর্থাৎ দৃশ্যমানতা কমে
20 থেকে 50 মিটার পর্যন্ত হয়ে যেতে পারে। সেক্ষেত্রে গাড়ি চালানোর ক্ষেত্রে সতর্কতা জারি করা হয়েছে। দক্ষিণবঙ্গের পশ্চিমে যে জেলাগুলি রয়েছে বাঁকুড়া, পুরুলিয়া, এই সকল জেলাগুলিতে কিন্তু তাপমাত্রা অনেকটাই কম থাকবে, অর্থাৎ 12 ডিগ্রি সেলসিয়াস, অর্থাৎ 8 ডিগ্রি থেকে 12 ডিগ্রি সেলসিয়াসের মধ্যে থাকবে তাপমাত্রা। 1 তারিখ থেকে তাপমাত্রার পারদ বাড়বে, কারণ উত্তর পশ্চিম ঝঞ্ঝা, অর্থাৎ জম্মু কাশ্মীরে উত্তর পশ্চিম ঝঞ্ঝা অবস্থান করছিল এবং উত্তর পশ্চিম ভারতে আজকে মঙ্গলবার সেই পশ্চিমী ঝঞ্ঝা প্রবেশ করবে, আর যার জেরেই তাপমাত্রা বাড়বে দক্ষিণবঙ্গে অর্থাৎ সর্বনিম্ন তাপমাত্রা যেটা ছিল 12 ডিগ্রি সেলসিয়াস, কোনো জায়গায় 13 ডিগ্রি সেলসিয়াস, তা বাড়বে, তা বেড়ে কিন্তু 15 ডিগ্রি সেলসিয়াসের ওপরে থাকবে, অর্থাৎ 2 থেকে 3 ডিগ্রি বাড়বে তাপমাত্রা। তবে এই পশ্চিমী ঝঞ্ঝার জেরে উত্তরে যে বাতাস, অর্থাৎ উত্তর পশ্চিমের যে বাতাস, যেটাকে আমরা উত্তরের বাতাস বলি, যেক্ষেত্রে উত্তরের বাতাসের ফলে যে ঠান্ডার আবহাওয়া তৈরি হয়, অর্থাৎ উত্তরে বাতাসের গতি অবরুদ্ধ হবে, যার জেরে এই তাপমাত্রা বাড়ার সম্ভাবনা বলে জানাচ্ছে। কথা বলছিলাম, রেশমি দাস ছিলেন সরাসরি।